ব্যারিস্টার সানি আব্দুল হক বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম নিরপেক্ষতা হারিয়েছেন, তাই তাদেরকে পদত্যাগ করতে হবে। আবার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগও দাবি করেছেন আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। অন্যদিকে এনসিপি দাবি করছে যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বিএনপির হয়ে কাজ করছে এমন অভিযোগ তুলে তারা তাদেরও পদত্যাগ দাবি করেছেন। বিএনপি ও এনসিপি উভয়ই সরকারের নিরপেক্ষতাকেই প্রশ্নবিদ্ধ করলো কিনা, এখন সব দলের মাঝে ঐক্যমত্য প্রতিষ্ঠা করে সংস্কার ও নির্বাচন করা আরো কঠিন হয়ে যাবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এটা বোধ করছি না যে সরকার অথবা সরকারের যে যারা উপদেষ্টা আছেন তারা পরিপূর্ণভাবে নিরপেক্ষতা হারিয়েছেন, তেমনটা আমরা মনে করি না। এটা বিএনপি বলেছে, বিএনপি উড বি ইন বেস্ট পজিশন টু আনসার দ্যাট। কেন তারা এটা বলেছে? এনসিপিও বলেছে, যে এনসিপি বলেছে। আমি তো এনসিপি বা বিএনপি কোনোটাকেই প্রতিনিধিত্ব করছি না, সেহেতু আমি পারহ্যাপস নট দ্য বেস্ট পারসন টু আনসার দ্যাট। তারপর আপনি জিজ্ঞাসা করেছেন, আসলে দেখুন আমাদের যেটা সমস্যা হয়েছে, যেটা অভ্যুত্থান পরবর্তী সময়ে যে নানা অ্যানোমালি দেখা দেয়, এটারই একটা বহিঃপ্রকাশ আসলে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশে। তো যেটা সবচেয়ে পরিতাপের বিষয়, যেটা সবচেয়ে দুঃখের বিষয়, সেটা হলো যে একটা কমন কজ নিয়ে, কমন পারপাস নিয়ে আমরা যেটা আন্দোলনে সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিলাম, এই ঐক্যটা, এই ইউনিটিটা আমরা আসলে পরবর্তী সময়ে ধরে রাখতে পারি নাই। এর অনেকগুলো কারণ আছে। দেখুন, আমাদের পলিটিশিয়ানরা এটা দে আর নট পলিটিক্যাল, দে আর পার্টিজানস, অ্যান্ড দ্যাট ইজ দ্য সোর্সেস অফ অল প্রবলেমস। আমরা যদি জাতীয় ঐক্যের স্বার্থে, আমরা যদি দেশের স্বার্থে, আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড থেকে আমরা যদি পলিটিক্যালি বিহেভ না করি, আমরা যদি সো পার্টিজান হয়ে যাই যে আমার পার্টির যে অবস্থান, আমার যে অবস্থান এটাই, তা আসলে পলিটিশিয়ানদের কাজ কি? পলিটিক্যালি বিহেভ করা। তা আমাদের মধ্যে একটা সেন্স অফ ইন্টিগ্রিটির অভাব আছে। দেখুন, আমি কাউকে নির্দিষ্ট করে বলতে চাইছি না, যেটা বলছি যে একটা সময় কিন্তু বলেছি আমরা যে আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো হয়েছে, ইনক্লুডিং সিটি কর্পোরেশন নির্বাচন, এগুলো বৈধ ছিল না। ঠিক এইরকমই একটা নির্বাচনের পরবর্তী সময়েই যখন অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ চলে গেছে, তখন কিন্তু আমরা আবার কিন্তু ক্লেম ব্যাক করছি যে আমি তো এখানে মেয়র হতে পারি, আমি মেয়র। তো আপনি ইনিশিয়ালি যে নির্বাচনটাকে অবৈধ বলেছেন, সঠিক বলেন নাই, তা আবার হঠাৎ করে এটাকে সামনে এনে এখানে বৈধতা দাবি করা, এটার মধ্যে একটা ডুয়ালিস্ট বিহেভিয়ার আছে। এটা যেটা গড়াতে বলছিলাম যে আমাদের ওই সেন্স অফ ইন্টিগ্রিটিটা এখনো ওই পর্যায়ে প্রপারলি ডেভেলপ করে না, আর আমরা পলিটিক্যালি বিহেভ করতে পারছি না। এটা একটা জাতীয় সংকট বলে মনে করি। জি, আসছি আপনার কাছে আলাউদ্দিন মাহমুদ। একটু জানতে চাই, মব কি এখন এনসিপির অপ্রিয় হয়ে গেল কিনা এবং কেন হলো সেটা? মব এনসিপির প্রিয় ছিল কখনো? আমরা তো এই ধরনের সিচুয়েশন কখনো অবজার্ভ করি নাই। মবকে আমরা যেভাবে দেখেছি গণঅভ্যুত্থানের পর সারা দেশে বিভিন্নভাবে আওয়ামী লীগ কিংবা পতিত ফেসিবাদের যারা সপক্ষ শক্তি ছিল তাদের বাড়িঘরে হামলা হয়েছে, আমরা তো তখন প্রতিবাদ জানিয়েছি। এবং আমরা আমাদের তখন তো আর দল ছিল না, তখন ইভেন কমিটিও ছিল না, তখন আমরা স্বতন্ত্র জায়গা থেকে এই ধরনের কর্মকাণ্ড যাতে না হয় তার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম। সো তারপর থেকে এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি, ইভেন আগে যদি বলেন জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সবসময় মবের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং মব যেখানে হয়েছে, যে বিচ্ছিন্নভাবে হয়েছে, আমরা মবগুলোকে আমরা থামানোর চেষ্টা করেছি। আজকে সার্জিস আলম লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? প্রথম প্রশ্ন, এটা কি আদালত অবমাননা হয়ে গেল কিনা? দ্বিতীয় প্রশ্ন, আমি গিয়ে খেয়াল করলাম এই পোস্টটি শেয়ার দিয়ে বা এই পোস্টের নিচে অনেকেই কমেন্ট করছে মবের জন্মদাতারা এখন মব মানছে না বা তাদের আর পছন্দ হচ্ছে না। যারা এমন মন্তব্য করছে তাদের জন্য আপনাদের জবাব কি? না, এখানে একটা বড় ন্যারেটিভস আছে। প্রথমত, এই যে গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব যে নামে আমরা আখ্যায়িত করি না কেন, এটাও কিন্তু যাদের বিরুদ্ধে করা হয়েছিল তাদের কাছে একটা গ্র্যান্ড মব, এবং এটা একটা বিশৃঙ্খলা কিংবা এটা একটা, আমরা যদি বলি জঙ্গিবাদী একটা আস্ফালন। তো এই ধরনের ভাবে যদি আমরা দেখি যে কিছু কিছু ক্ষেত্রে যখন আইন তার মতো করে কাজ করে না, মানুষ তখন রাস্তায় নেমে আসে। তো সেই ধরনের রাস্তায় নেমে আসাটাকে, আন্দোলনকে আমরা মব বলবো? তো এখন কিছু আমরা দেখেছি ডিসি নিয়োগের ক্ষেত্রে কিংবা হাইকোর্টের যখন অ্যাটর্নি জেনারেল, কোর্টে অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয় কিংবা ওখানে যখন বিচারপতিদের অপসারণ করা হয়, সেখানে কিন্তু হই হুল্লোড়, আপনার মজলিস ভর্তি আক্রমণ করে। ইভেন এখন যে রুহুল কুদ্দুস কাজল সাহেব আছেন, তার আপনার যে
কার্যালয় একসময় আক্রান্ত হয়েছিল, পরবর্তীতে পট পরিবর্তনের পর কিন্তু তারাও কিন্তু প্রতিপক্ষের কার্যালয়কে আক্রান্ত করে তখন সেখানে তাদের আধিপত্য তৈরি করেছে। সো আমরা যেটা বলবো যে মবকে, যেটা আমরা বলছি যে মবটা আসলে আপনি কিভাবে ডিফাইন করবেন, এটা কি জনরোষকে মব ডিফাইন করবেন, নাকি পরিকল্পিতভাবে কোথাও কোনো দাবি আদায়ের জন্য যখন আপনারা এক জায়গায় বসে যাবেন কিংবা জনগণ তাদের যে সম্মিলিত যেই শক্তি সেটা প্রয়োগ করবেন সেটাকে মব বলবেন, সেটা হলো প্রথমত বিষয় আর কি। আপনি যেটা বললেন যে মবের পক্ষে কিংবা বিপক্ষে, আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা কার্যকর রিপাবলিক দেখতে চাই। ইভেন গণ অভ্যুত্থানের আগের যে সময়টা ছিল সেই সময়টা ছিল বন্দুকের সামনে আপনার ইভেন যে যারা আপনার তখনকার সরকারের বিভিন্ন বাহিনী ছিল, অস্ত্রের সামনে জনগণ নেমে গিয়েছে, সেখানে বিভিন্ন স্তরে মানুষ নেমে গিয়েছে। এবং এই ধরনের জায়গা থেকে যখন আমরা একটা সৃষ্টিশীল জায়গায় চলে আসছি, যখন রাষ্ট্রকে সত্যিকার অর্থে কার্যকর করার একটা জায়গায় চলে আসছে, আমরা দায়িত্বশীল আচরণ সবার কাছে প্রত্যাশা করি। এবং আমরাও কিন্তু এখন এজ এ পার্টি আমরা নিজেরা দায়িত্বশীল আচরণ করতে চেষ্টা করছি। আমরা শৃঙ্খলা কমিটি করেছি, আমাদের একজন আপনার যে স্ট্যান্ডিং কমিটির মতো যে শীর্ষ 10 নেতার একজনের বিরুদ্ধেও দল থেকে আপনার শোকজ করা হয়েছে শুধুমাত্র মব সৃষ্টিকারী কয়েকজন তরুণকে থানা থেকে ছাড়িয়ে আনার অপরাধে। তো আমরা এটার মাধ্যমে বার্তা দিতে চাই যে আমরা এখন দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ এবং একটা পলিটিক্যাল পার্টি হিসেবে রাষ্ট্রের যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেটাতে কিভাবে অ্যাজ এ পার্টি বিহেভ করে রাষ্ট্রকে কার্যকরী রিপাবলিক করা যায় সেই চেষ্টা আমরা এখন আছি। জি, ব্যারিস্টার সানি আব্দুল হক, যেই প্রসঙ্গটি নিয়ে আপনার সঙ্গে কথা বলছিলাম, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এই ধরনের একটা পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন, ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়, দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য, শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানে সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে। বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা, এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের, এই পরীক্ষা উতরে যেতেই হবে। এখন যে অবস্থা, আলাউদ্দিন মোহাম্মদের কাছেও আমি আসবো এই প্রশ্ন নিয়ে যে একটি দল চাচ্ছে 3 উপদেষ্টার পদত্যাগ, আরেকটি দল চাচ্ছে 3 উপদেষ্টার পদত্যাগ। এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্যে দলগুলোর মধ্যে বিভাজন যেই পর্যায়ে, এখন এই এক হয়ে যায় ফর্মুলা কাজ করবে কিনা? ব্যারিস্টার সানি আব্দুল হক। জি, আমি প্রথমে এই শোয়ের মাধ্যমে মাহফুজ আলমকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি তার উপলব্ধিটা দুঃখ প্রকাশের মাধ্যমে প্রকাশ করেছেন। এটা আসলে প্রশংসার দাবি রাখে, কারণ আমাদের যে পলিটিক্যাল যে সংস্কৃতি আছে, যে রাজনৈতিক সংস্কৃতি, এখানে আসলে সরি বলা বা এখানে আপনার পরবর্তীতে আপনার যে রিমোর্স শো করা, এটা খুব কদাচিৎ দেখা যায়। তো এটাকে আসলে আমাদের সবার খুব সাদরে গ্রহণ করা উচিত। আমি ধন্যবাদ জানাই তাকে। আর এক হওয়া তো আসলে এই দেশটাকে বাঁচানোর জন্য, এই দেশটাকে যে একটা রিপাবলিক আকারে বিনির্মাণের জন্যই আমাদের এক হওয়া দরকার। দেখুন, আমাদেরকে ফিরে যেতে হবে এই জুলাই আগস্টের আকাঙ্ক্ষার খোঁজার জন্য। আমাদেরকে দেখতে হবে যে কেন আসলে এরকম একটা গণ অভ্যুত্থান হয়েছিল। দেখুন, একটা কথা প্রায়শই বলে থাকি যে জুলাই আগস্টের যে অভূতপূর্ব অভ্যুত্থান হয়েছে সেখানে আসলে একটা বিপ্লবের সম্ভাবনা দেখা দিয়েছে। এই বিপ্লব কিন্তু হয় না, বিপ্লবের সম্ভাবনা দেখা দিয়েছে। এই বিপ্লবের কার্যকর হবে তখনই যখন এই বিপ্লবের এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোকে আমরা ধারণ করতে পারবো, লালন করতে পারবো এবং সেটাকে প্রতিপালন করতে পারবো। এগুলো খুঁজে পাওয়া যাবে আপনার দেয়াল লেখনগুলো। দেখুন, ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু এই গণ অভ্যুত্থান পরবর্তীতে আপনি খেয়াল করে দেখবেন যে দেয়াল লিখনে, মিছিলের স্লোগানে কিন্তু এই বিপ্লবের আকাঙ্ক্ষাগুলো প্রতিফলিত হয়েছে। যেখানে রাষ্ট্রের সংস্কার চাই। দেখুন, বাংলাদেশ নামক রাষ্ট্রের একটা হোলসেল রিফর্ম দরকার এবং অনেক বছর পরে, অনেক যুগ পরে আমরা একটা দারুণ একটা অপরচুনিটি পেয়েছি এই রাষ্ট্রটাকে একটা সেকেন্ড রিপাবলিক আকারে হাজির করার জন্য। ফার্স্ট রিপাবলিক আসলে ফেল করেছে, এটা আসলে আমাদের মানে নেশন ওয়াইড আমাদের এটা একটা আইডেন্টিফাই করার, অ্যাকনলেজ করার বোধহয় একটা সময় এসছে। কারণ যে আকাঙ্ক্ষা নিয়ে এই রাষ্ট্র গঠিত হয়েছিল 1971 সালে, এই আকাঙ্ক্ষা কোনো প্রথাগত রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল বা কাছাকাছি ছিল তারা কেউ এই আকাঙ্ক্ষাগুলো পূর্ণতা দিতে পারে না। এই জন্য আমাদের উপলব্ধি হওয়া উচিত যে সবাই মিলে একসাথে করে এই বাংলাদেশ নামক রাষ্ট্রের একটা সেকেন্ড রিপাবলিককে কার্যকর করার জন্য কিভাবে কাজ করা যায় সেই লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। জি,